যারা আছে বা এই সেক্টরে যারা আছে তাদেরকে একটা স্কিল সার্টিফিকেট দিতেছে, যাতে তারা দেশের বাইরে যাওয়া যদি এই সেক্টরে কাজ করে তারা যাতে মূল্যায়ন পায়। কথা বুঝতে পারছেন? এটা নাথিং ইজ ফ্রি, সব কিছুই পেইড। আপনারা এই স্কিল করে যখন বাজারে যাবেন এইসব জিনিস বিক্রি হবে। আমি ভাঙায় বলতেছি জিনিসটা কেন ওই কোম্পানি, আমি ওই প্রতিষ্ঠানে কি টাকা পড়ছে যে বাংলাদেশের মতো একটা দেশের মানুষের জন্য অর্থ ব্যয় করবে। নাথিং ইজ ফ্রি, এই পৃথিবীতে কিছুই ফ্রি না, গিভেন টাইম। তারা কি আপনাদের ক্ষতি করতেছে? আপনাদের ভালো, আপনারা যেহেতু এই অপারেশনে আছেন, এই অপারেশন থাকবেন, আপনাদের জন্য ভালো করতেছে, তাদের জন্য একটা পথ তৈরি করতেছে। ঠিক আছে? এটা হ্যাঁ হ্যাঁ, যে এখানে আপনাদের লেভেল 1, এরপর আছে লেভেল 2, তারপর আছে লেভেল 3। এখন আপনাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো চিন্তা করেন এই যে পরীক্ষা যারা নিতে আসবে তারা কি অ্যাসেসর, আপনারা আপনার মতোই করলাম একজন টেকনিশিয়ান, তারা অ্যাসেসর পার্ট করছে। হ্যাঁ হ্যাঁ, বসুন। তারা আপনার আমার মতো টেকনিশিয়ান, কখনো এরকম শিখছে, শিখার পরে নিজে পরীক্ষা দিছে, তারপরে অ্যাসেসর পার্ট করছে। ওইটা এই যে একটা অ্যাসেসর পার্ট, ওইটা অ্যাসেসমেন্ট নিতে আসে, তাদের এক একজন 10,000 টাকা করে প্রতি এক্সামের জন্য নিয়ে যায়। আমরা যে আপনাদের কাছে কত 1600 টাকা 1600 টাকা নিয়েছে, এর মধ্যে সরকারি ফি আছে, ওই যে অ্যাসেসররা আসবে তাদের ফি আছে, সবকিছু দিয়ে আমাদের এখানে কোনো প্রফিট একটাই, যে আমাদের এখানে যে স্টুডেন্টরা বাইরে হইতেছে তারা একটা স্কিল সার্টিফিকেট নিয়ে বেরোতেছে, এটা হলো আমাদের প্রফিট। এর মধ্যে থেকে যদি আপনারা কেউ নট গেট, এই পরীক্ষায় কিন্তু কোনো কি নাই, পাস ফেল নাই, হয় আপনার সামর্থ্য পারেন অথবা পারেন না, আপনাদের সার্টিফিকেটে এটাই লেখা থাকবে। ঠিক আছে? যা যা টাস্ক আছে, মানে যা যা কাজ দেওয়া থাকবে সবই আপনাদের পারতে হবে। মনে করবেন না 33-এ পাস, এমন কোনো সিস্টেম নাই। এখানে যা যা টাস্ক আছে সব আপনারা পারলে আপনারা পাস, না মানে কম্পিটেন্ট, পাস না কম্পিটেন্ট মানে সমর্থ, আর নট ইয়েট কম্পিটেন্ট মানে এখনো সমর্থ না এই কাজের জন্য। বলেন। হ্যাঁ বলতেছি, সব বলতেছি। আমি ক্লাস টোটালটা যখন শেষ হবে ততক্ষণে আপনার মনে সব প্রশ্নগুলি শেষ হবে। শুনেন, শোনার চেষ্টা করুন। তাহলে কি বললাম? নট ইয়েট কম্পিটেন্ট আর কম্পিটেন্ট। এইটা আবার কি? পরীক্ষাটা হবে 4 ভাগ, 3 ভাগে। একটা হলো রিটেন, একটা ডেমনস্ট্রেশন, একটা ওরাল। রিটেনটা হলো লিখিত পরীক্ষা, এটা বুঝতে পারছেন। এই পরীক্ষাটা হবে 1 ঘন্টা। কতক্ষণ? 1 ঘন্টা। প্রশ্নগুলি এত সহজ যে আপনারা যদি ক্লাসটা এখন মনোযোগ সহকারে করেন পরীক্ষা দিতে লাগবে না 15 থেকে 20 মিনিট। কিন্তু এত হুড়াহুড়ি করা দরকার নাই। এর মধ্যে অনেক কথা আরো ক্লাসের মধ্যে আছে যেগুলিতে বুঝবেন যে আমি ধীরে দেই, আমি ভুল না দিই। কারণ আমার এটা এমন না যে যেটা আগে বললাম 33-এ পাস, 100-এর মধ্যে 33-এ পাস না, 100-এর মধ্যে 100-তেই পাস। হয়তো যদি আপনার রিটেনে মার্ক থাকবে 25টা প্রশ্ন 25, আপনি হয়তো কত পাইছেন? 20 পাইছেন। আপনি যদি 24 পান তার ক্ষমতা আছে আপনাকে ফেল দেওয়া। কিন্তু যেহেতু আমরা আপনারা তাদের সাথে ভালো ব্যবহার করবেন, প্লাস আমরা খুব ফ্রেন্ডলি, তাদের সাথে মিশে যাই, এবং যারা আসে বেশিরভাগ অ্যাসোসিয়েটদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। যার কারণে যখন আপনারা ওই যে 20 পাবেন বা যাই পাবেন 20-এর নিচে না, তাই বলে 20-এর নিচে পাইলে কিন্তু কোনো অপশন নাই। আর রিটেনে ওনাদের পাস করানোর কোনো অপশন থাকে না। এর জন্য আমরা 20 কেন পাবো? আমি 25-ই পাবো, এই টার্গেটে থাকতে হবে। ঠিক আছে? 20 যখন পাওয়া যাবে তখন আমরা রিকোয়েস্ট করলে পরে যখন আবার ভাইভাতে নিয়ে আসে, ওই যে সফটওয়্যার দিবে 3টা বলছি না, একটা কি রিটেন আর একটা ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশনটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল। একটা ফোন খুলতে বলবে, আপনাদের এখানে কোনো ওই যে সোল্ডারিং কিন্তু জাম্পারের জন্য লাগতে পারে। কি জাম্পার? ওই যে আপনার একটা কারেন্ট থেকে একটা ছুটাতে না, এলইডি লাইট থাকে, ওটা ছুটে দিতে পারে। মাইক্রোফোন থাকে, ওটা ছুটে দিতে পারে। অ্যানালগ মাইক্রোফোন দেখছেন না? জি স্যার। বাটন ফোনে ওই অ্যানালগ মাইক্রোফোন থাকবে, বলবে যে মাইক্রোফোনটা খুলেন, এটা মাইকে দেখাইতে হবে।
তারপরে ইয়ার রিসিভার, লাউড স্পিকার, এগুলি কারেন্ট তার লাগানো থাকে না, এগুলি ছুটেতে লাগাইতে পারবেন না আপনারা জাম্পারে। একটুকুই হলো জাম্পারের কাজ, আর কোনো কাজ না, কোনো আইসিডি কুলিং করতে দিবে না, কোনো ডিসপ্লে কানেক্টর উঠাইতে দিবে না, ডিসপ্লে কানেক্টর মানে ডিসপ্লে খুলে লাগাইতে বলবে না। এটা আমাদের ওই দিকে ঝামেলা নাই, আমাদের খুব সীমিত। আপনাদের কয়েকটা জিনিসই করা হবে, এটা প্র্যাকটিক্যাল ক্লাসে কালকে ডিটেইলস এটা ফোন সম্বন্ধে যাবতীয় যা আছে সবই আপনারা বুঝে নেবেন। আজকে থিওরিক্যালি জিনিসটা কনসেপ্ট করে বুঝে নেবেন কালকে। হ্যাঁ কালকে ক্লিয়ার, আজকে বলবো না কিছু, কালকে পুরো হাতে ধরে পড়ায় ক্লিয়ার করে দাও, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস যা 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 দরকার, বেশি কিছু না, 4-5টা জিনিস আছে, এগুলি ক্লিয়ার করে দিবে আপনাদের। তারপরে এখন কথার খাতিরে বিভিন্ন কিছু উঠবে, সেটাও ক্লিয়ার করে দিব, ঠিক আছে? তারপরে হলো গিয়ে ওরাল। ওরাল কি জিনিস? ওরাল সফটওয়্যার দিবে প্লাস ভাইবা, মুখে ধরবে, বিভিন্ন জিনিস ধরবে, যেমন সিমের পুনরুক্তি, তারপরে আইএমআই এর পুনরুক্তি, সিডিএম এর পুনরুক্তি, রোমিং কেন করে, তারপরে ফ্লাশ কেন করতে হয়, বিভিন্ন জিনিস। এটা আরো টপিক আছে, এই টপিকগুলো যখন আমরা আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন যে ভাইভাতে ওই সফটওয়্যার দেওয়ার সাথে সাথে আর কি কি জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? এই হলো 3টা পার্ট। এই 3টা পার্ট হলো আমাদের লিখিত, ওই যে স্যার এখন আপনাদের দেখা দিবে কি কি আছে, তার সাথে আরেকটা থাকবে অ্যাটিটিউড, মানে আপনাদের ব্যবহার। আপনারা সবকিছু পাচ্ছেন, কিন্তু আপনার ব্যবহার রুট, তাকে এমন কোনো কথা বলছেন যেটা বেয়াদবি সামিল বা তার রাগ হয়েছে বা আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছে, তখন সে আপনাকে ফেল দিয়ে দিতে পারে। আপনি সব ঠিক আছে, কিন্তু আপনার অ্যাটিটিউড ভালো না। এর জন্য আমরা অতিরিক্ত কোনো কথা অ্যাসোসিয়েটের সাথে বলবো না, উনি বলবে বিনয়ের সাথে তাকে উত্তর দিব, যতটুকু প্রশ্ন করবে ততটুকুই উত্তর দিব। আমাকে বলছে যে একটা কম্পোনেন্ট উঠে কি দিয়ে বলবো, যে হট গান দিয়ে বা কি অ্যাসেম্বলি রিওয়ার্ক স্টেশন দিয়ে, এটা একদম কি অ্যাসেম্বলি রিওয়ার্ক স্টেশন না, এটা দিয়ে তখন বলবো না এর মধ্যে ফ্ল্যাশ পেজ দিব, এর মধ্যে এই দিব এই দিব, টুইটার ধরবো, টুইটার দিয়ে উঠাবো, এইসব অতিরিক্ত কথা বলা যাবে না, ঠিক আছে? যতটুকু প্রশ্ন শর্টকাটে ততটুকু উত্তর দিবেন, বেশি পারেন সেটা বোঝানোর দরকার নাই, কনফিউজ আপনি সেটাও বোঝানোর দরকার নাই। না হবে না, এটা বলতেছি পরে, এটা ক্লাসে আমি জাস্ট একটা সাপোজ উদাহরণ বললাম যে যতটুকু প্রশ্ন আমার উত্তরটা কনফিডেন্সের সাথে ততটুকু, ওভার কনফিডেন্টও ভালো লাগবে না, কনফিউজডও ভালো লাগবে না। কথা বুঝতে পারছেন সবাই? আচ্ছা ঠিক আছে, কারণ হচ্ছে পরীক্ষার হলে হচ্ছে ফোন ব্যবহার করা যাবে না, মানে ফোন পকেটে রাখতে হবে। ফোন যদি আপনার পকেটে পাই তাহলে আপনি সাথে দেখছেন, ঠিক আছে? ওখানে আমাদের রিজিস্টার করা অপশন থাকবে, যেন ফোন নিয়ে আসলেও ব্যাগের মধ্যে রেখে একটু সাইডে রেখে দিন, ঠিক আছে? আচ্ছা, আমরা এনএসডি এর পরীক্ষার লেভেল 1টা দেওয়ার জন্য হচ্ছে আমাদের এই গাইডলাইন কি আছে কারো আছে? এক নম্বর পেজ আছে, দুইটা প্রশ্নই আছে আমাদের কাজে লাগবে। এটা দেখি তোমার মনে আছে ওটা আছে, এটা ইংলিশে এক নাম্বার পেজ আছে। আচ্ছা, এটা তো আমাদের ইংলিশে দিতে সবাই লক্ষ্য করেন, পরীক্ষার দিন হচ্ছে আপনাকে কাগজপত্র থাকবে, ওই কাগজপত্রগুলো হচ্ছে আপনার সাইন করতে হবে, ঠিক
ঠিক আছে? যেটা হচ্ছে ধরেন আপনার প্রায় 5 থেকে 14 এর মধ্যে সাইন করতে মিনিমাম সাইন। সাইনটা অবশ্যই হচ্ছে আপনারা অ্যাডমিট কার্ডে যে সাইন আছে সেম সাইন দিয়ে করবেন। দেন দিয়ে পেজ পরে দিকে সাইন, স্টুডেন্ট সাইন থাকে, অ্যাসেসর সাইন থাকে, তারপর হচ্ছে আপনার ট্রেনিং সেন্টারের হেড সাইন থাকে, তারপর হচ্ছে আপনার প্রতিনিধি সাইন থাকে। এগুলো একটু খেয়াল করবেন। অবশ্যই স্টুডেন্ট সাইন যেখানে শুধুমাত্র সেখানে আপনার সাইনটা দিন। কেমন? এটা তারপর আমরা দেখাই দিব। অ্যাপ্লিকেন্ট সাইন নামে দেখা যাবে আপনাদের অ্যাপ্লিকেন্ট সিগনেচার। আমরা এটা আপনাদেরকে দেখাই দিব, সমস্যা নেই। তো সেখানে এই পেজটা আপনি পাবেন যে আপনি কি এগুলা পারেন কি পারেন না। এই সাইডে হচ্ছে একটা হচ্ছে রাইট ক্লিক থাকবে আর একটা হচ্ছে ক্রস থাকবে। ইয়েস নো থাকবে। অবশ্যই আপনি ইয়েস কি দিবেন, টিক চিহ্ন দিবেন। যেগুলো ইয়েস 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 এর আপনি টিক চিহ্ন দিবেন। কোনোভাবে এখানে নো দেওয়া যাবে না। আর অবশ্যই যে আসলে থাকবে উনি আপনাদের সব বুঝে দেবে, কোথায় কি চিহ্ন দিতে হবে, কোথায় ক্রস দিতে হবে, কোথায় সাইন করতে হবে, কোথায় কি দিতে হবে, সব কিছু কিন্তু কি আপনাদেরকে একদম বুঝে দিতে হবে। এই জন্য হচ্ছে আট বারে কোনো কিছু করতে যাবেন। যে ধরেন আপনি মোটামুটি খুব এক্সপার্ট, যে না আপনি শেষ তাহলে স্যার শেষ শেষ পড়তে যান, দেখে আপনার আরো 5 জন যেতে পারেন। তো এটা করা দরকার নেই। সবার শেষ তারপরে অ্যাসেসর জীবন নেক্সট তখন নেক্সট পেজে যাবেন। ঠিক আছে? আর সেখানে হচ্ছে অ্যাসেসর ফ্রেন্ডের মতো যে কোনো কিছু আপনি যদি না বুঝেন কোনো প্রশ্ন আপনি বুঝেন নাই বা কোথায় সাইন করবেন, যদি একটা ভুলে একটা ভুল করে ফেলছে সেটাও সুন্দর করে মাটি দেওয়ার মতো বলবেন, তখন দেখবেন একটা সলিউশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে হচ্ছে এই 9টা লেভেল হচ্ছে আগে কমপ্লিট করতে হবে, তারপর আমি কি করতে পারবো, যে পরীক্ষা লেভেল 1টা দিতে পারবো। এখন দেখেন এখানে প্রথম যে ইউনিট আছে, প্রথম ইউনিট হচ্ছে কি অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি এন্ড হেলথ প্রসিডিউর ইন ওয়ার্কপ্লেস। ওয়ার্কপ্লেসে আমরা সেফটি এবং হেলথ সম্পর্কে আমরা কি থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। ইউনিট 2 কি আছে দেখেন, আইডেন্টিফাই টুলস ইকুইপমেন্টস এন্ড ম্যাটেরিয়ালস ফর মোবাইল ফোন সার্ভিস। আমরা টুলস ইকুইপমেন্টস এবং কি ম্যাটেরিয়ালস সম্পর্কে আপনার কি থাকতে হবে, প্রপার ধারণা থাকতে হবে। 3 নম্বরে কি আছে দেখেন, আপনার বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির বেসিক কনসেপ্ট সম্পর্কে আপনার জানতে হবে। তাহলে মোটামুটি তিনটাই কিন্তু আমাদের বেসিক, মানে এগুলো কিন্তু আমাদের বেসিকই চলে গেছে। এরপর আছে একটা বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটি গেল ডিসঅ্যাসেম্বল এন্ড রিঅ্যাসেম্বল অফ বেসিক মোবাইল। এইটা আমাদের কাছে আছে, কারণ আমরা একটা ফোন কিভাবে অ্যাসেম্বল করতে হয়, রিঅ্যাসেম্বল করতে এটা আমরা অ্যান্ড্রয়েডে জানি, বাট বেসিক ফোনটা জানি না। যদিও এটা একবারে ইজি, প্লাস্টিকের সব কিছু প্লাস্টিকের, আপনি ব্যাক পার্টটা কোনো টুকরো করা লাগতেছে না, এমন করবেন, দেন স্ক্রুগুলো খুলে লকগুলো জাস্ট আপনি অপারেট দিবেন, লক অটোমেটিক খুলে যাবে। এখানে কোনো কি লাগতেছে না, ভিডিও লাগতেছে না, দেখা যায় আপনি যদি ইজি হয়ে যায় 1 মিনিটের কাজ। 5 নম্বর আছে আইডেন্টিফাই কনসেপ্ট অফ কম্পোনেন্ট অফ বেসিক মোবাইল ফোন। বেসিক মোবাইল ফোনের কম্পোনেন্টগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বেসিক ফোনে যে কম্পোনেন্ট, অ্যান্ড্রয়েড ফোনও সেম কম্পোনেন্ট, আইফোনও কি সেম কম্পোনেন্ট, সব কিছুই সেম, মানে এই যে রেজিস্টার, ডায়োড, ক্যাপাসিটর এগুলোই পাবে। ঠিক আছে? এইটাও আপনাকে অনেক দিয়েছে। তারপর আমরা যেগুলোই দিয়েছে সবগুলোই আমরা আবার একটু রিভিশন নতুন টেস্ট কম্পোনেন্ট অফ বেসিক মোবাইল। বেসিক মোবাইল ফোনের কম্পোনেন্ট টেস্ট। কম্পোনেন্ট টেস্ট আপনারা রেগুলার আমরা একটা টেস্ট করব না। কম্পোনেন্ট টেস্ট বলতে একটা রেজিস্টার করতে দেখাও, ডায়োড করতে দেখাও। তো ডায়োডটা আপনাদের কাছে নিয়ে যায় দেখে বলতে ডায়োডটা কেটে বলে আপনাদের আমাদের এখানে একটা বাতি থাকে না, ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইটের লাইটটা থাকে ডায়োড, ওইটা আপনারা জ্বালিয়ে দেখতে পারবেন। ঠিক আছে? এটা আমরা শিখে নিই কিভাবে জ্বালাবেন, আর কি কি মাপতে বলবে, স্পিকার মাপতে বলবে, কিবোর্ড মাপতে বলবে, এগুলো আপনাদের শিখে দেওয়া। প্র্যাকটিস সোলারিং এন্ড ডিসোলারিং। সোলারিং এবং ডিসোলারিং এর প্র্যাকটিস আপনাকে জানতে হবে। মানে এখানে আসলে প্র্যাকটিস সোলারিং এর জন্য অনেক কিছু যে আপনার আইসি বল করতে হবে এইগুলো না। আপনার হচ্ছে এয়ার স্পিকারের যে দুটো ওয়্যার আছে এই দুটো দিয়ে, তারপর হচ্ছে মাইকের, আর হচ্ছে আপনার ওই যে লাইট আছে না এই লাইট, এই দুটো জিনিসটা ডিসোলার করবেন, আপনি খুলবেন, আবার এসে বলবে যে আমি লাগা, আপনি লাগাই করবেন। এত কিছু এক্সট্রা কিছু ডিসপ্লে করতে বলবেন। আর কি বলে আইসি টেস্টের নাই। তারপর হচ্ছে সার্ভিস বেসিক মোবাইল, এখানে সার্ভিস ওই জিনিসটা মাইকটা আপনি লাগাইতে পারছেন কিনা ঠিক মতো, ইয়ারফোনটা আপনি লাগাইতে পারছেন কিনা, ইয়ার স্পিকারটা লাগাইতে পারছেন কিনা ঠিক মতো, এই লাইটটা লাগাইতে পারছেন কিনা, এই জিনিসটা। এরপর একটা লাস্ট হচ্ছে অ্যাপ্লাই সফটওয়্যার ইনস্টলেশন কনসেপ্ট অফ বেসিক মোবাইল ফোন। একটা বেসিক মোবাইল ফোন আপনাকে ফ্ল্যাশ করার জানতে হবে, যে ফ্ল্যাশ করতে কি লাগে, কেমনে করতে হয়, একদম ইন্টারনালি সব কিছু আপনি জানতে হবে। এই জিনিসগুলো আমরা শিখে নিব কিভাবে করতে হয়, যেটা আমাদের ক্লাস হবে 3 দিন। আজকে আমরা শুধু থিওরি যে পার্টগুলো আছে বা রিটেনের যে পার্টগুলো আছে বা ফাইনাল যেগুলো দিয়ে করতে পারে এগুলো আমরা কমপ্লিট করতে পারি। আর আগামীকাল হচ্ছে আমরা হার্ডওয়্যার দেখবো, পাশাপাশি সফটওয়্যার দেখবো। ঠিক আছে? আর আগামী প্রশ্ন
একটা ডেমো পরীক্ষা আমি ধরেন রোববার আপনাদের পরীক্ষা শনিবার হচ্ছে আমরা রোববার কিভাবে পরীক্ষা হবে সেম আমরা এখানে আপনাদের একটা ডেমো দিই যাতে করে তোমার কি ক্লাস হবে? অবশ্যই আর রবিবারে পরীক্ষা ঠিক আছে কারণ আমি তো আপনারা পিছিয়ে যাবেন হ্যাঁ স্যার পিছায় যাবেন ঠিক আছে তো শুক্রবার আপনাদের পরীক্ষা হবে দেন আপনারা ডেমো পরীক্ষাটা দিলে আপনাদের কাজ পরীক্ষা পুরো ইজি হয়ে যাবে দেখবেন না এটা আমরা কালকে সেম জিনিসটা আবার ঠিক এটা আপনার কনফিডেন্সটা তৈরি হবে হাই যাবে আপনার মনে আমি সব পারতেছি ক্লিয়ার সবাই তো এখন এক নম্বর আছে হচ্ছে আমাদের কি একবারে অরিজিনাল সেফটি অ্যান্ড তারপরে এটা 6 নাম্বার পেজে চলে আসে নাম্বার পেজে আছে এখানে সেফটি সাইন এন্ড সিম্বল আছে কিছু সাইন এন্ড সিম্বল এগুলো হচ্ছে কিন্তু ধরেন সাইন সিম্বল ডেঞ্জার সাইন সবাই ছিলেন হ্যাঁ এই যে এই আপনার একটা মানুষের কঙ্কাল থাকে মাঝখানে একটা ক্রস থাকে এটা মানে আশ্চর্য চিহ্ন থাকে এগুলো হচ্ছে ডেঞ্জার সাইন ফায়ার সাইন আগুনের একটা সাইন থাকে ঠিক আছে তারপর হচ্ছে আপনার জেব্রা ক্রসিং মানে চারটা লাইন থাকে জেব্রা ক্রসিং এই জিনিসগুলোকে বলে কি সেফটি সাইন মানে আপনি এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যেমন ডানে মোড়ের একটা সাইন দিয়ে রাখেন বামে এই যে এগুলো এগুলো দেখলে আপনি বুঝবেন না যদি এগুলো আপনি জিজ্ঞেস করবেন না এগুলো কোন পরীক্ষা এখন পর্যন্ত কি করে না জিজ্ঞেস করে বাট তারপর যদি আপনাকে দেখায় আপনি তো কোন বুঝতে পারবেন শুধুমাত্র ফায়ার সাইন ডেঞ্জার সাইন এই দুটো যদি জিজ্ঞেস করে এই দুটো জিজ্ঞেস করে তারপর এখানে আছে কি পিপি ঠিক আছে 4 নম্বরে আছে কি পিপি পিপি গুলো জিজ্ঞেস করতে হবে বা পিপি ফুল ফর্ম জিজ্ঞেস করতে হবে পিপি ফুল ফর্ম হচ্ছে কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আর উপরে একদম এক নাম্বার আছে ওএইচএস এটা হচ্ছে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি যদি ওএইচএস থাকে তাহলে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি আর যদি ওএইচএস থাকে তাহলে অকুপেশনাল সেফটি এন্ড ঠিক আছে এটা এক নাম্বার এখানে এক নাম্বার আর এক নাম্বার পেজে প্রফেশনাল না কি যেন বললাম এটা অকুপেশনাল সেফটি এন্ড এটা এখানে আছে occupational safety and health এক নম্বর পেজে আছে এক নম্বর পেজে আমি শুরুতে আছে আছে what as H আছে O H জিজ্ঞেস করে শুধু ও এসেছে ফুল ফর্মটা বলো ফুল ফর্ম মানে occupational safety and health এই জিনিসটা বলো ঠিক আছে আচ্ছা এবার 4 নাম্বার দেখেন 4 নাম্বার যেটা আছে পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এখানে জিজ্ঞেস করতে পারেন এটা ইম্পর্টেন্ট আছে যে কয়টা পিপি নাম্বার তখন আপনি বলতে পারেন গ্যাস মাস্ক তারপর আছে গ্লাভস তারপর সেফটি বুটস ফেস মাস্ক ওভারঅলস গোগলস এন্ড সেফটি গ্লাসেস সানব্লক কেমিক্যাল বা গ্যাস ইলেকট্রনিক ঠিক আছে গ্যাস মাস্ক কিনেন সবাই জি স্যার ভিজে লাগে কাল টাইপের থাকে তারপর গ্লাভস তো চিনেন হ্যান্ড গ্লাভস সেফটি বুটস মানে বুটসগুলো ফেস মাস্ক চিনেন আমাদের মাস্ক ওভারঅল হচ্ছে আমাদের অ্যাপ্রনগুলো তারপর গোগলস এন্ড সেফটি গ্লাসেস হ্যাঁ যে সেফটি গ্লাসগুলো ছোট বড় সানব্লক ক্যাপের মতো আবার এখানে একটু লম্বা হয়ে থাকে যাতে সাউন্ডটা আপনার সরাসরি ফেসে না আসে তারপর কেমিক্যাল বা গ্যাস ডিটেক্টরগুলো আছে আর কি যেটা ডিটেক্ট গ্যাস আসলে এটা আমি 4 নম্বরটা বলছি 4 নম্বর ঠিক আছে তো এটা হচ্ছে আপনি ডিটেক্ট করে দেয় মানে অ্যালার্ম আছে ফায়ার ডিটেক্টর আছে স্মোক ডিটেক্টর আছে এখানে অনেক ধরনের ডিটেক্টর আছে তো এই জিনিসগুলো যদি আপনি শিখেন তাহলে মোটামুটি এখানে আপনি জিজ্ঞেস করবেন না তারপর যদি এখানে 5 নম্বর আছে হ্যাজার আছে হ্যাজার মানে হচ্ছে আপনার দুর্ঘটনা তো এই দুর্ঘটনাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে কোনো কেমিক্যাল হ্যাজার না থাকে বায়োলজিক্যাল হ্যাজার না থাকে ফিজিক্যাল হ্যাজার না থাকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স হ্যাজার না থাকে তারপর হচ্ছে আপনার মেন্টাল হ্যাজার এই টাইপের এগুলো একটু আপনাকে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে তো মোটামুটি আমাদের এই ইউনিটে এইটুকু জানলে না এইটুকু বেশি আপনাকে জানতে হবে না বা এইটুকু বেশি আপনাকে কী করবে না জিজ্ঞাসা করবে ক্লিয়ার তাহলে আমরা এখন ইউনিট 2 তে চলে যাব Then unit 2 does it. Are you doing tools, equipments and materials? Tools,
ইকুইপমেন্টস এবং ম্যাটেরিয়ালস সম্পর্কে আপনাকে জানতে হবে। এগুলা কি কাজ এটা জানতে হবে এবং এগুলা দেখলে আপনাকে কি করতে হবে, চিনতে হবে। টিচার আমাদের প্রশ্নে একটু টিচার সহ এটার জন্য আমরা চলে যাব হচ্ছে 11 নম্বর পেজে। 11 নম্বর এখানে আমরা টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালসগুলো আপনাদেরকে আমরা চিত্রে আকারে দেখানো হবে এবং এগুলোর কাজগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চিত্রগুলো হচ্ছে আপনারা দেখবেন এবং হচ্ছে আপনারা এগুলোর যে কাজ আছে কাজগুলো সম্পর্কে হচ্ছে আপনারা এখন একটা আলোচনা করবেন। ঠিক আছে, আপনারা পাইছেন এটা এর টুলসগুলো আগে দেখেন আপনারা। হ্যাঁ, স্যার আমি তোমাদের জানি আচ্ছা স্যার হ্যাঁ 2 শিট। স্যার এইটা ভাই তিনটা তারপরে এই যে কি বলতেছেন, কি দেখাবো, পয়েন্ট কাটার না? স্যার ওটা লক কর আজকে না, ইয়ে দরকার। লাইট করতে হচ্ছে স্যার সার্চি জানেন পয়েন্ট পয়েন্ট কাটা কাটার। এই যে পয়েন্ট কাটার দেখছেন, জি স্যার। মানে কাটার গুলিকে আমরা বলতেছি পয়েন্ট কাটার, যেগুলোতে আমরা কি করি, টিন কাটি। হ্যালো মা, তো কাটি দিলা ওই যে পার্সেল আসছে, ওই নারকেল গাছ মানে বাসা। লস প্লাস কত হ্যালো ভাই, পাইছেন নারকেল গাছ হলো বাড়ি? পেন্ডিং এ আম গাছ হলো বাসার বামে, বামে হলো একটা দুইটা নারকেল গাছ হলো। তারপরে হলো নোজ প্লেয়ার। এটা হচ্ছে পয়েন্ট কাটা পয়েন্ট কাটার। নাক কাটা। এই যে হ্যালো ভাই, নোজ প্লেয়ার, যেটা নাকের মতো চোখা থাকবে, এটা হলো নোজ প্লেয়ার। ঠিক আছে, জি স্যার। প্রিসিশন স্ক্রুড্রাইভার। এই প্রিসিশন স্ক্রুড্রাইভার শুনেন, এটা থাকবে হলো আমাদের, এটা ইম্পর্টেন্ট। পিসিবি মানে ছবি আছে মোবাইল ফোন খোলার জন্য কোন স্ক্রুড্রাইভার ব্যবহৃত হয়, এটা ঠিক চিহ্ন প্রশ্নে থাকবে। ওই প্রশ্নে থাকলে লিখবেন প্রিসিশন স্ক্রুড্রাইভার, যেটা থাকবে ওইটাই লিখবেন। ওখানে থাকবে প্লাস, তারপরে স্টার, বিভিন্ন কিছু থাকতে পারে। আমরা কোনটা লিখবো, প্রিসিশন স্ক্রুড্রাইভারটা ঠিক চিহ্ন দিব। জি স্যার। কথা বুঝতে পারছেন? আরেকটা কথা যে টিক চিহ্ন যেগুলি উত্তর, ঠিক আছে, সেগুলি আপনি একবার যদি ভুলটা দাগ দিয়ে দেন, লাস্টবার স্যার কানেক্টিং সুটেবল কি কানেক্টিং কি কানেক্টিং, লেখা আছে কানেক্টিং ইজ সুটেবল ওটাতে যাক আগে ওইটা প্রিসিশন স্ক্রুড্রাইভার লেখা আছে, জি, ওটা স্যার। ছাড়া বাকি যা আছে ভুলে দেন। প্রিসিশন স্ক্রুড্রাইভার মানে আপনি টিক চিহ্ন দিবেন, যেটা শিওর হবে সেটাতে টিক চিহ্ন দিবেন। আপনি মনে করেন একবার ভুলে একটা টিক চিহ্ন দিয়েছেন, পরে মনে করে গেছে আর এই উত্তর তো এটা না ওইটা, কাটা দিব না যদি কাটেন তাহলে মার্ক দিবে না। মার্কস দিব না স্যার। না, মার্ক দিবে না, ভাই ভাই একবারই দাগ দিতে পারবেন। এর জন্য ভাইবে চিনতে শিওর হয়ে দাগ দেন। স্যার রাবার নিয়ে আসুন, রাবার নিয়ে এই হ্যাঁ, অনেকে কি করে কলম দিয়ে দাগ দেওয়ার পরে যখন ভুলে গেছে স্যাপ দিয়ে উড়ায়। বুঝলেন? এইসব কাজ করলে ওরা বোকা না, ছোট বোকা না, এই কাজগুলি করা যাবে না। না স্যার, ঠিক আমি আছে। বললাম কি স্যার, আগে পেন্সিল দাগ দিয়ে এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনাকে লাস্টে কলম দিয়ে দাগ দিতে হবে। ওটা তো দিব, পরে লাস্টে দিয়ে দিব। হ্যাঁ, ওটা আপনার ইচ্ছা, আপনি এটা সেফটির জন্য আপনি করতে চাইলে করতে পারেন। ঠিক আছে, জি স্যার। তাহলে প্রিসিশন স্ক্রুড্রাইভার মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট, প্রশ্নে আসে। তারপরে হলো টুইজার, টুইজার তো আমরা চিনি। ইয়েস স্যার। ব্রাশ, ব্রাশ তো সবাই চিনি নাকি? ম্যাগনিফাইং
ম্যাগনিফাইং ল্যাম্প এটা হলো একটু কি কনফিউশন ওই দাদাটা দেখা যায় ও আচ্ছা মান হয়ে গেছে না ম্যাগনিফাইং ল্যাম্প এটা হলো আমাদের কি ব্যাটারি ব্যবহার হয় বা কি ইলেকট্রিক ব্যবহার হয় এর জন্য কনফিউশন এর জন্য এটাকে বাদ আমরা কোনো টুলস ইকুইপমেন্টের মধ্যে রাখবো না স্যার যে কোনো পাঁচটা কি প্রশ্ন আছে যেমন কোনো পাঁচটা ইকুইপমেন্ট আমাদের মাথায় ধরে না কি পাঁচটা টুলসের জন্য পাঁচটা পিক দেওয়া লাগবে এরকম না 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 বলবে প্রশ্ন বলবে যে ওই যে আমি প্রশ্ন করলাম শুনলেন না মোবাইল ফোন খোলার জন্য কোন স্ক্রুড্রাইভারটি ব্যবহৃত হয় তখন প্রিসিশন স্ক্রুড্রাইভার ওখানে অপশন থাকবে চারটা একটা থাকবে সঠিক বাকিগুলো থাকবে কি ভুল প্রশ্ন এমন হবে না যে দুইটা সঠিক উত্তর দিছে আপনি বুঝতে পারতেছেন না সঠিক উত্তর একটাই দিবে অথবা সঠিক উত্তর সবগুলি দিয়ে তৃতীয় নম্বরে লিখবে উপরের সবগুলি জি স্যার অথবা এমন হতে পারে সঠিক উত্তর একটা দিয়ে বাকিগুলি ভুল দিয়ে নিচে লিখতেছে সব উপরে সবগুলি উত্তর যদি জানেন সেই অনুযায়ী আপনি ডিসিশন নিতে হবে উত্তর ঠিক আছে একটা আমি ওইটাতে ঠিক চিহ্ন দিব উপরে সবগুলি আমি দিতে পারবো উত্তর সবগুলি ঠিক আছে যেমন একটা ডিসপ্লেতে লাইট ডিসপ্লে কেন কাজ করে না ডিসপ্লেতে কেন দেখা যায় না কেন কেন হইতে পারে লাইট সমস্যার কারণে হতে পারে ডিসপ্লে কানেক্টর সমস্যার কারণে হতে পারে হ্যালো উত্তর জানা থাকলে আমরা সব যে ডিসপ্লের কি বললাম যে ডিসপ্লে কানেক্টর নষ্ট লাইট প্রবলেম গ্রাফিক্স প্রবলেম লাস্টে হলো উপরে সবগুলি এর উপরে সবগুলি কারণে তো আমার ডিসপ্লে প্রবলেম হতে পারে না তখন আমি উপরে সবগুলি টিপ দিলাম কিন্তু এখন লেখলো যে কোন স্ক্রুড্রাইভার দিয়ে মোবাইল ফোন খোলার জন্য ব্যবহৃত হয় লিখলো প্রিসিশন স্ক্রুড্রাইভার তারপরে লিখলো কি প্লাস তারপরে লিখলো কি যে কোনো আর কিছু লিখলো ভুল তারপরে লিখলো উপরে সবগুলি তাহলে আপনি কোনটা দিবেন প্রিসিশন স্ক্রুড্রাইভার কথা বুঝতে পারছেন হ্যাঁ না না আপনি বাংলা লিখলে বাংলা লেখেন ইংলিশে লিখলে ইংলিশে লেখেন আপনি একটা প্রশ্নের উত্তর লিখছেন ইংলিশে একটা লেখছেন ইংলিশে সবগুলি যে ইংলিশে লিখতে হবে এমন কোনো কথা নাই তারপরটা বাংলা লিখলে বাংলা লেখেন কিন্তু ওই ইংলিশ অর্ধেক বাংলা অর্ধেক মিলাই এভাবে লিখবেন না কথা বুঝতে পারছেন আপনি প্রিসিশন স্ক্রুড্রাইভার প্রিসিশনটা বাংলা লিখলেন আর স্ক্রু লিখলেন যে জানেন সেভাবে হবে না এই যে এটা ইম্পর্টেন্ট ক্যালকুলেটর ইম্পর্টেন্ট বলছে যেগুলো বলতেছে এগুলো তো সবই ইম্পর্টেন্ট এগুলি আসবে যেটা আর যে ইম্পর্টেন্ট হবে এটা আমার শিওর আসবে মোবাইল ওপেনার জি স্যার এরকম এরকম লম্বা এরকম এগুলি যখন থাকবে একসাথে এটাকে লিখতে হবে আমাদের মোবাইল ওপেনার ছবিতে আসবে ছবিতে লেখা থাকবে ঠিক আছে মোবাইল ওপেনার তারপরে ক্লিনিং স্পঞ্জ আমাদের ওই যে শোল্ডারে আয়রনের সামনে একটা হলুদ কালারের স্পঞ্জ ছিল না এইটা হলো জালি ওইটা বলে বিট ক্লিনার বা টিপস ক্লিনার এই যে লোহার যেটা জালি এটা না হলুদ এই যে স্পঞ্জের মতো একটা ছিল আগে অনেক আগে যখন নতুন ছিল এগুলি স্যার একটা আইনে দেখে দিলে স্যার আরে পাতলা একটা কাপড় লাগবে না চিনা লাগবে না ওটা সিম ইনজেক্টর এই যে তারপরে হচ্ছে পাওয়ার টুল যেসব টুলস পাওয়ার ব্যবহার করা হয় এগুলিকে আমরা ইকুইপমেন্ট বলবো ঠিক আছে যেমন ইলেকট্রিক স্ক্রুড্রাইভার মিনি গ্রাইন্ডার মেশিন এগুলি সব হলো কি ভিতরে আছে পরে আসে আরে এক ক্লাসটা তো পরে এই রাখেন 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 হয় রাখেন সমস্যা নেই যান ঠিক আছে তারপর এগুলি হলো কি টুলস এরপর হলো পিসি ল্যাপটপ মাল্টিমিটার এখন হলো ইম্পর্টেন্ট একটা সেটা হলো কি অ্যাসেম্বলি রিঅর্কেস্ট্রেশন যদি প্রশ্ন আসে যে কোন যন্ত্র ব্যবহার করে সার্কিট করতে কম্পোনেন্ট বা আইসি উঠানোর কাজে ব্যবহৃত হয় সার্কিট হট ইয়ার গান
এটা যদি টিক চিহ্ন জায়গা থাকে তাহলে অ্যাসেম্বলি রিওয়ার্ক রেজিস্ট্রেশন থাকে, তাহলে অ্যাসেম্বলি রিওয়ার্ক রেজিস্ট্রেশনটাই দিতে হবে। অ্যাসেম্বলি রিওয়ার্ক রেজিস্ট্রেশন ওইখানে আপনাদের গাইডলাইনের বইয়ে লেখা আছে। কত নাম্বার পেজে স্যার? নাম্বার 11 নম্বর পেজে 3.3 এ বুঝতে পারছেন? হটগানের নাম কি, আরেকটা নাম কি? ইলেকট্রিক্যাল ভাষায় অ্যাসেম্বলি রিওয়ার্ক রেজিস্ট্রেশন। এটা আসলে কম্পোনেন্ট উঠানোর কাজে ব্যবহৃত কোন যন্ত্র? অ্যাসেম্বলি রিওয়ার্ক রেজিস্ট্রেশন। আর যদি লিখিত আসে তাহলে আপনার হটগান লেখেন, সমস্যা নেই। হটগান লেখেন, সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু ঠিক চিহ্নিত আসলে হয়তো অ্যাসেম্বলি রিওয়ার্ক রেজিস্ট্রেশন আসতে পারে। ঠিক আছে? তারপরে হলো সোল্ডারিং আয়রন। এই যে আপনি উঠুন তো, এদিকে দেখুন। কি স্যার? আপনি এখন আসুন। তো কথা বলি নাই স্যার। কি করতেছিলেন? স্যার এসএমডি কথা বলছে, এসএমডি কি করতেছিলেন এখন কি করতেছিলেন? আমার গলা জোর করে বলতেছেন কিছু বলবেন না? এসএমডি হট ইয়ার গান কেন বলবেন ওনাকে? আমার গলা জোর করে বলতেছে, কথা বলেনি এখন। ছবি থাকবে এরকম, ওই যে ওটা, হ্যাঁ এইরকম একটা ছবি থাকবে, দেখেন এরকম একটা ছবি থাকবে, লেখা থাকবে, নাম লিখতে হবে। আপনার একটা 4টা ছবি থাকবে, 4টা ছবির 4টার নাম না লিখলে আপনি 1 মার্ক পাবেন না। 2টা লিখলে হাফ মার্ক দিবে, 4টা লিখলে 2 মার্ক দিবে, এবার 1 মার্ক দিবে। 4টা ছবি মিলে 1 মার্ক। 25টা প্রশ্ন থাকবে না? হ্যাঁ স্যার। প্রথম প্রশ্নটাই থাকবে 4টা প্রশ্ন, 4টা ছবি দিবে, নাম লিখতে হবে। চারটা ছবির নাম লিখতে হবে। ওপেনার ছবি, এটা ছবি। বুঝতে পারছি না। ডিসি পাওয়ার সাপ্লাই ছবি দিতে পারে, তারপরে কি দিতে পারে? ডিসঅর্ডার উইকের ছবি দিতে পারে। ঠিক আছে? পিসিবি হোল্ডারের ছবি দিতে পারে। স্যার মানে যে কটা চিত্র থাকবে ওই কটা নাম লিখতে হবে। ওই যে কটা চিত্র থাকবে তার নিচে একটা বক্সের মতো লেখা থাকবে বা ফাঁকা জায়গা থাকবে, সেখানে আপনি সেটার নাম লিখতে হবে। ইকুইপমেন্ট বা যাই আসুক, নাম লিখতে হবে। ইকুইপমেন্ট হতে পারে, টুলস হতে পারে, ম্যাটেরিয়াল হতে পারে, সেটা আপনার নিচে নাম লিখতে হবে। শুধু নাম লিখলে। হ্যাঁ, 4টাতে 1 পয়েন্ট, যদি 4টা না দেয় 3টা যদি কেউ পারে তাহলে 1 পয়েন্ট দিব না। যা পারেন তাই দিবেন, ছাড়বেন তো না। 3টা পারলে তো 3টাই দিবেন, আর 4টা যদি না পারেন 3টা পারেন তো 3টা তো দিবেন। বাদ শুনেন, এখানে আপনি 25 মার্কের পরীক্ষা 25টা, আপনি 20টা প্রশ্নের উত্তর দিবেন, 20-এ 20 পাইছেন, তারপরে পাস দিবে না, কারণ আপনি খালি খাতা রাখছেন, মানে আপনি ওই জিনিসগুলি পারেন না। একটা আছে যে আমি দিছি কিন্তু আমার কনফিউশন ছিল, ভুল হয়েছে। আরেকটা হলো আপনি পুরো ফাঁকা হয়ে এসেছেন, এতে অ্যাসোসিয়েট চাইলে আপনাকে ফেল, মানে কম্পিউটার নাও দিতে পারে। আপনাকে সবই দিতে হবে। কনফিউশন এগুলি ধীরে ধীরে কথা না বলে চেষ্টা করবেন যে এটা তো বোর্ড পরীক্ষা, মানে বিসিএস পরীক্ষা না যে আমার কম্পিটিশন। একজন আরেকজনের যদি চোখের ইশারাও দিতে পারেন, হেল্প করতে পারেন, করবে, কিন্তু কথা বলে না। অতিরিক্ত কথা বললে, তার ডিস্টার্ব করলে, অ্যাসেসরকে ডিস্টার্ব করলে অ্যাসেসর কিন্তু অনেক কড়া হবে পরীক্ষা নিবে। নিজের চালাকি বুঝে করতে হবে। ঠিক আছে? এরপরে হলো কি, কুইক চার্জার। এটার প্রশ্ন আসবে হলো টিক চিহ্নে। টিক চিহ্নে কিভাবে লিখবে যে কোনটি পরিমাপক যন্ত্র না, পরিমাপ করার যন্ত্র না। লিখতে পারে কি অ্যাভোমিটার, লিখতে পারে ভোল্টমিটার, বা লিখতে পারে ওসিএ মেশিন, লিখতে পারে বিভিন্ন কিছুর সাথে কি দিবে, কুইক চার্জার। তখন আপনারা বলবেন যে এটা কোনটা উত্তর হবে, কোনটা পরিমাপের যন্ত্র না। অসিলোস্কোপ আমাদের পরিমাপের যন্ত্র। হ্যাঁ, এটা এখন আপনাকে শিখাইতে পারবো না। আপনাকে যেটা বলতেছি, আপনারা এখন এনএসডির জন্য বুদ্ধি নেন। আপনারা ওই যে আমি বলছি না অ্যান্ড্রয়েডের চিন্তা বাদ দিতে, তাহলে আমরা কি করব, বাটন ফোন নিয়ে চিন্তা করি। তাহলে আমাদের উত্তরগুলি জেনে রাখেন আপনি। কোনটা পরিমাপক যন্ত্র না? কুইক চার্জার। আচ্ছা না, আচ্ছা হ্যাঁ, সমস্যা নাই। আপনি কিছু আমার কিছু পারেন। তারপরে হলো ব্যাটারি অ্যাক্টিভেশন সার্কিট। চিনেন না? অ্যাক্টিভেশন
ব্যাটারি বুস্টার, আপনার চেনে ব্যাটারি বুস্টার নাও, হ্যাঁ। এটা কুইক সেন্সর এইগুলি দেখছেন না? এটা এরকম যদি কোনো ছবি থাকে তাহলে বুঝবেন এটা হলো ব্যাটারি অ্যাক্টিভেশন সার্কিট। যদি ঠিক চিহ্ন ছবিতে আসে তাহলে ব্যাটারি বুস্টার বা ব্যাটারি অ্যাক্টিভেশন সার্কিট যেটা পারেন সেটা লিখতেই হবে, ঠিক আছে? না না, যা শিখছেন এর বাইরে কিছুই আসবে না। ডিসি পাওয়ার সাপ্লাই ছবি থাকতে পারে। হ্যাঁ, কি হয়েছে মা? হয়েছে? তারপরে হলো ম্যাগনিফাইং গ্লাস, এটা লাগবে না। অসিলোস্কোপ, ওই যে অসিলোস্কোপ একটা পরিমাপক যন্ত্র, ঠিক আছে? এর জন্য ওই কুইক চার্জারের সাথে অসিলোস্কোপ, অ্যাভিওমিটার বা বিভিন্ন কিছু থাকবে, কিন্তু কি থাকবে? কুইক চার্জার থাকবে। এটাকে বলবো যে এটা কুইক চার্জার কি? আমাদের পরিমাপক যন্ত্র না, ঠিক আছে? মোবাইল চার্জার, শর্ট কিলার, এগুলি ইম্পর্টেন্ট না। ওটিজি, এগুলি কেবল, সিম কার্ড, মেমোরি কার্ড, এই হলো। আর ম্যাটেরিয়ালসের মধ্যে আছে হলো ফ্লাক্স রিমুভার, তারপরে আইএসও প্রোফাইল, এটা ইম্পর্টেন্ট। এটা হলো অবজেক্টটিকে থাকবে টিক মার্কে দেখা যাবে কোন তরল দিয়ে, নিচের কোনটি দিয়ে কোন তরল দিয়ে পিসিবি বোর্ড পরিষ্কার করা হয়। থিনার, অবশ্যই থিনার, কিন্তু আইএসও প্রোফাইল যদি থাকে আপনাকে আইএসও প্রোফাইল দিতে হবে। এমন হবে না যে আইএসও প্রোফাইলও আছে প্লাস কি থিনারও আছে, দুইটা একসাথে থাকবে না। থাকবে কি ডিজেল, পেট্রোল, অকটেন, বিভিন্ন কিছু থাকবে, সাথে কি থাকবে? আইএসও প্রোফাইল। কথা বুঝতে পারছেন? তখন আমরা কোনটা দিব? আইএসও প্রোফাইল। থিনার থাকবে না, আইএসও প্রোফাইলই থাকবে। আইএসও প্রোফাইলটা মনে রাখবে তো সবার? সবাই এটাতে ঠিক চিহ্ন দিবেন। পেট্রোল, ডিজেল, অকটেন এগুলি দিয়ে পরিষ্কার হবে না। অনেকে আমি দেখছি এইভাবে ক্লাসে বললে দেওয়ার পরেও অনেকে যে পেট্রোলে দেয়, ডিজেলে দেয়, এই কাজগুলি করেন না। যার জন্য আমি যেগুলি প্রশ্ন আসবে সেগুলি বলে দিতেছি আগে, এবং লাস্টে ধরবো সবাইকে, ঠিক আছে? জি স্যার। পিসিবি বোর্ড পরিষ্কার করার জন্য, পিসিবি মানে কি? প্রিন্টেড সার্কিট বোর্ড। যদি যাকে পিসিবি পরিষ্কারের জন্য কোন তরলটি ব্যবহৃত হয়, তাহলে আইএসও প্রোফাইল। ক্লিয়ার? ওকে। কন্টাক্ট ক্লিনার যদিও প্রশ্ন আসবে না, আপনাদের চিনানোর জন্য একটু দেখা দিই। আমি বসলে আপনারা কথা বলেন, এই কাজটা করেন না, আমার একা একা খারাপ। কন্টাক্ট ক্লিনার না, আছে? এই যে এরকম ডিব্বা দেখছেন না? জি স্যার। এগুলি হলো একটু এক্সপেন্সিভ। আপনি কোন জায়গায় জাম হয়ে গেছে, স্ক্রু জং ধরে গেছে, হয়ে গেছে, ওইসব জায়গায় দেওয়ার জন্য বা পরিষ্কার করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন থিনারের পরিবর্তে, ঠিক আছে? কিন্তু এটা প্রশ্ন আসবে না, এত টেনশন করার কিছু নেই। সোল্ডারিং ওয়্যার তো চিনেন কোনটা? ওই যে রান, যে মানে পিপিডির হার্ড ভার্সন, যেটা ওই যে রিলের মধ্যে সিলভার কালারের পেঁচানো থাকে, দেখছেন না? ওইটাই। তারপরে থিনার, জাম্পার ওয়্যার ছবি থাকতে পারে। জাম্পার ছবি তো এক এক সময় এক একটা থাকে, এর মধ্যে যেগুলি থাকে সেগুলো আমি বলে দিতেছি। জাম্পার ওয়্যারের ছবি থাকতে পারে, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ছবি থাকতে পারে, তারপরে কি মোবাইল ওপেনারের ছবি থাকতে পারে, সোল্ডারিং আয়রনের ছবি থাকবে, তারপরে হট গানের থাকতে পারে। হট গানের থাকে না, ডিসি পাওয়ার সাপ্লাই মাইক্রোস্কোপে থাকতে পারে। এগুলি দেখলে চিনবেন না? অবশ্যই। আচ্ছা, এই যে ফ্লাক্স পেস্ট,
রিটেনে আসতে পারে বা অবজেক্টিভে আসতে পারে। নিচের সোল্ডারিং করার জন্য কোন ম্যাটেরিয়ালটি বা পদার্থটি গুরুত্বপূর্ণ, তখন প্রথমে কি যাবে? ফ্লাক্স পেস্ট। প্রথমে ফ্ল্যাগ পেস্ট। প্রথমে ফ্লাক্স পেস্ট। অনেকেই কি করে সোল্ডার করতে হলে তো আমার পিপিটি লাগবে, দিয়ে দেয় পিপিটি, কিন্তু অ্যাকচুয়ালি পিপিটি না। আমার প্রথম সোল্ডারিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ফ্লাক্স পেস্ট। মনে থাকবে? ডিসোল্ডারিং ওয়্যার লেখা আছে এখানে, ডিসোল্ডারিং উইক। এই যে ডিসোল্ডারের যদি ছবি থাকে, যদি বলে যে নাম লেখো, ডিসোল্ডারের গায়ে দেখবে লেখা আছে ডিসোল্ডারিং উইক, WICK। হ্যাঁ, WICK, ওইটার উপরে লেখা থাকবে, দেখে শুধু লিখে দিবেন, ঠিক আছে? হিট রেজিস্ট্যান্স টেপ তো চিনেন, ওই যে ট্রান্সপারেন্ট কালারের, সাদা কালারের একটা হয়, আর একটা টেপের মতো হয়, দুইটা দেখছেন না? ওই যে বুইড়া হয়ে গেল, হিট রেজিস্ট্যান্স টেপ। এই যে এটা দেখেননি, মনে পড়ছে? জি স্যার। এই যে এটা দেখেননি, এই দুইটাই দেখছেন আপনারা। আচ্ছা, তারপরে হলো সোল্ডারিং আয়রন বিট বা টিপস, দুইটা একই জিনিস। হ্যাঁ, মাথাটা বিট টিপস যেটা বলেন ওটাই। অ্যাডিসিভ বুঝেন? অ্যাডিসিভ গ্লু ব্লু ডিসপ্লে লাগালে যেগুলো তো আপনার কলম কিছু এই 3 মাস 10 দিনে একজন একটা ডিসপ্লে যদি লাগা না থাকে, তাহলে লাগান বা নষ্ট করে রাখেন, করতে স্যার নষ্ট করছি। করতে সমস্যা নাই, নষ্ট না করে কৃষি কাজ আছে। এগুলি জন্য কি প্রয়োজন হয়? গ্লু লাগে না? ওই গ্লুটাকে বলে কি? অ্যাডহেসিভ। ক্লিয়ার? হ্যাঁ, না অ্যাডহেসিভ। দেখতে পারে যে নিচের কোনটি ম্যাটেরিয়ালস। অ্যাডহেসিভটা আনকমন শব্দ না? তো নিচের কোনটি ম্যাটেরিয়ালস, ওখানে দিল বিভিন্ন টুলসের নাম দিল, সাথে দিয়ে দিল অ্যাডহেসিভ। তখন আমাদের ওই অ্যাডহেসিভে টিক চিহ্ন দিতে হবে, কারণ অ্যাডহেসিভ ক্ষয় হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে ওইটাই তো আমার ম্যাটেরিয়াল, ঠিক কি না? ওকে, তাহলে এই পর্যন্ত এটা হয়েছে। এখন হাজার সম্বন্ধে বলা হয়নি না? স্যার বলছে না হাজার? কি স্যার? হাজার বলেনি? একটু বলছিল, বলছিল তার মানে। আচ্ছা, এখানে দেখেন, আমি বলি না বলে নাই, আমি বলতেছি। বিভিন্ন হাজার মানে দুর্ঘটনা ঘটার কারণ, দুর্ঘটনা ঘটতে পারে এমন কারণ। এটা কেমিক্যাল হাজার্ড হইতে পারে, বায়োলজিক্যাল হাজার্ড হইতে পারে, ফিজিক্যাল হাজার্ড হইতে পারে, মেন্টাল হাজার্ড হইতে পারে। মেন্টাল হাজার্ড কি রকম? কাস্টমার, আপনি কাজ করতেছেন, কাস্টমার বারবার ডিস্টার্ব করতেছে, আপনি মেন্টালি ডিস্টার্ব হইতেছেন, এটা হলো মেন্টাল হাজার্ড। আপনি কাজ করতেছেন, হঠাৎ করে হটগান আপনার চুলে লাগিয়ে গেল, মানে এই পাশে আছে, আপনি এই পাশে নেওয়ার সময় চুলে লাগিয়ে গেল, এটা হলো ফিজিক্যাল হাজার্ড, মানে শারীরিকভাবে আপনার ক্ষতি হওয়ার উপায়। তখন আমার কি করতে হবে? হটগানটা নিচ দিয়ে নিতে হবে, যে কোনো যতই প্রতিবন্ধক হোক, ক্ষতি হয় এমন ভাবে আমার কাজটা করা যাবে, ঠিক আছে? কেমিক্যাল হাজার্ড থিনার দিবেন, ডিসপ্লেতে এমনি দিতেছে, চোখের মধ্যে ঠাস করে পড়ে গেল, এটা কি হাজার্ড? কেমিক্যাল হাজার্ড। বায়োলজিক্যাল হাজার্ড, আপনার হাত প্রতিবন্ধকতা আছে, পা প্রতিবন্ধকতা আছে, আপনার কাজের ক্ষেত্রে এগুলি বায়োলজিক্যাল হ্যাজার্ড। এইটাকে বলতেছে হ্যাজার্ড, মানে দুর্ঘটনা ঘটতে পারে এমন কারণগুলোকে বলতেছে হ্যাজার্ড, ঠিক আছে? বুঝতে পারছেন? হইতে পারে, বলতে পারে যে কেমিক্যাল হ্যাজার্ড বলতে কি বোঝেন, বলে দিবেন যে আমি কেমিক্যাল একটা ব্যবহার করতেছি, সেটা যদি আমার কোনো কারণে আমার ক্ষতির কারণ হয়, তাহলে সেটা যেমন থিনার ব্যবহার করতে হলে, থিনার যদি আমার চোখে ছিটা আসে,
তাহলে এটা কেমিক্যাল হ্যাজার্ড বলতে পারবেন না? মেন্টাল হ্যাজার্ড কি? কাস্টমার আমার সাথে, আমি কাজ করতেছি, কাস্টমার আমার সাথে বারবার বার্গেনিং করতেছে বা ডিস্টার্ব করতেছে, তাহলে আমার স্যার বায়োলজিক্যাল এটা মেন্টাল মেন্টাল মানসিকভাবে টর্চার করতেছে সে আমার। কাজ করতেছি, ভাই এইভাবে করতেছেন কেন? ভাই আমার ডিসপ্লেটা দেখেন। আচ্ছা আমার এই জিনিস মাথার থেকে উড়ে দিয়েছেন কেন আপনি? কাজ করতেছি আমি, মাথাকড়ি করতেছে কে? কাস্টমার। এটা হলো মেন্টাল হ্যাজার্ড। কথা বুঝতে পারছেন? হ্যালো, এই যে এখন মেন্টাল হ্যাজার্ড করতেছেন আপনারা। ওই যে দুইজন কথা আপনারা একজন একজনের সাথে কইলে আমার মেন্টাল হ্যাজার্ড করতেছেন। এই যে অনেকবার বকা খাইছে অলরেডি। আর আপনারা আবার শুরু করছেন। মনে করো এই যে আপনি আমার মেন্টাল হ্যাজার্ড দেন না। তাহলে আমার ভিতরে অনেক কিছু আছে এগুলো আপনাদের দিতে পারবো না। কারণ আমি তো দিতে চাই। হ্যাজার্ড তৈরি করতেছেন আপনারা। আচ্ছা ও এসএস বলছে না ও স্যার এসএস অকুপেশনাল সেফটি এন্ড হেলথ। এটা জিজ্ঞাসা করতে হবে ও এস এইচ এর মিনিং কি? কত পেজে স্যার 5 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার ওই যে উত্তর দাও আছে ও এস এইচ ও এস এইচ হ্যাঁ এটা আবার 11 নাম্বার 5 নাম্বার পেজে আছে ও এইচ এস। আপনি বলছেন এখন ও এইচ এস হোক আর ও এস এইচ হোক যেটাই হোক প্রথমে কি হবে? অকুপেশনাল। অকুপেশনাল অকুপেশনাল এইচ হইলে হেলথ, এস হইলে সেফটি, মাঝখানে আছে এন্ড। অকুপেশনাল সেফটি এন্ড হেলথ অথবা অকুপেশনাল হেলথ এন্ড সেফটি। যদি জিজ্ঞাসা করে এটা অর্থ কি, আপনি এইভাবে বলে দিবেন অকুপেশনাল সেফটি এন্ড হেলথ। ঠিক আছে? অকুপেশনাল সেফটি এন্ড হেলথ। আর পিপি অর্থ কি? পিপি কি বলবো সাকির ও এস এইচ ও এস এইচ অকুপেশনাল ও ডাবল সি ইউ পিপি মানে কি স্যার? পার্সোনাল প্রোটেক্টিভ টি আই এন এ স্যার পিপি হ্যাঁ পিপি পুনরূপ পিপি পুনরূপ কি বলতে পার্সোনাল হ্যালো পার্সোনাল প্রোটেক্টিভ কে কথা বলে? সামান্য সামান্য জিনিস কিন্তু এগুলো কিন্তু খুব কঠিন কিছু বলতেছি। না স্যার সামান্য জিনিসগুলি এখন না, তখন আপনি পারলে আপনার মনের জোর থাকবে অনেক বেশি। পরীক্ষায় আপনার ভয় পাওয়ার কিছুই নাই। ওরা বাঘ না ভালুক না কিছু না, আমাদের মতো মানুষ। ওরাও ফ্রেন্ডলি থাকে, কিন্তু আপনি যখন দুর্বল থাকেন তখন বিলাই হয়ে যান। বিলাইয়ের চেয়ে খারাপ অবস্থা হয়। হাত আপনার কাবাকাবি করে মাপতে গিয়ে, আমি দেখেছি। তা আমি তো শিখাইতে চাইতেছি, আপনারা অলরেডি পারেন জিনিসগুলি, তারপরে আবার রিভিশন দিতেছি ভালো মতো। এখন নেওয়ার চেষ্টা করেন। পিপি অর্থ কি বলেন? ফুল মিনিং কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পার্সোনাল প্রোটেক্ট বলেন, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমার সুরক্ষার জন্য আমি কি ব্যবহার করব? পিপি। যদি বলে আপনি সুরক্ষার জন্য কি কাজের জন্য কি ব্যবহার করতে হয়? পিপি। পিপি এর পূর্ণরূপ কি বলেন তো? বলতে পারলেন না। প্রোটেক্টিভ কয় নাম্বার পেজে স্যার 1 নাম্বার পেজে মনে লেখা আছে নাকি? না 5 নাম্বার পেজে। স্যার 6 নম্বরে হাজার লেখা এই যে বলতেছি লেখেন পার্সোনাল পিএল পার। আপনি বাংলায় যদি লিখতে পারেন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট লেখেন কোন সমস্যা, কিন্তু পুরোটাই বাংলা লিখতে হবে। অর্ধেক বাংলাদেশ পুরোটাই বাংলা লিখতে হবে। আপনি বাংলায় লেখেন সমস্যা নাই। আমি ইংলিশ বাংলা লিখতে সমস্যা হইতেছে, বাংলায় লেখেন, বাংলা বানান করে, কিন্তু পুরোটা লিখতে হবে বাংলায়। ইংলিশে লিখবেন, পুরোটা ইংলিশে লেখেন। ইংলিশ বানান ভুলিলে বানান ভুল হলে সমস্যা নাই, কিন্তু জসিমের জায়গায় জামিল লিখলে তো হবে না। বাংলায় দেখুন আর বলছেন স্যার বানান ভুলের সমস্যা নাই, আমি বর্গিত লিখছি কিন্তু স্যার, কিন্তু জসিমের জায়গায় কি লিখছেন? জামিল। তাহলে হবে? এমন কোনো বানান ভুল করা যাবে না, অক্ষর ভুল করা যাবে না, যে যার কারণে তার মিনিংটাই চেঞ্জ হয়ে যেতেছে। ঠিক কি না? এটা মনে রাখতে হবে। 25টা প্রশ্ন থাকবে। 25টা প্রশ্ন মনে করেন আপনি খাতা কি করতেছেন, লিখতেছেন, উল্টাইতেছেন,
আবার প্রশ্ন উত্তর লিখতেছেন, কোনো খাতা আনতে হবে না আপনাদের, শুধু পেন আনতে হবে, কলম আনতে হবে, টুইজার আনতে হবে, আর যাদের স্ক্রুড্রাইভার আছে স্ক্রুড্রাইভারটা নিয়ে আসবেন, না থাকলে নাই। স্ক্রুড্রাইভার যেটা স্ক্রুড্রাইভার কারণ ফোন করতে হবে, হ্যাঁ না থাকলে নাই, ওটা আমি বুঝুন না, থাকলে নিয়ে আসলে আবার বারবার চার্জ করতে হবে না আর কি। ঠিক আছে, তাহলে খাতা খাতা কিচ্ছু আনতে হবে না, শুধু কলম, টুইজার আর স্ক্রুড্রাইভার থাকলে আনবেন। টুইজার তো সবার আছে, স্ক্রুড্রাইভার যদি থাকে চারটা থাকলে সে আনবেন, না থাকলে নাই, ওটা আমি ব্যবস্থা করবো, ওটা সমস্যা না। প্রশ্ন উত্তর দিতেছেন, উল্টাই যাইতেছেন, প্রশ্ন উত্তর দিতেছেন, দেখা গেল এক পৃষ্ঠার পিছনে আবার 3টা প্রশ্ন আছে, আপনি তো সব দিয়ে দিচ্ছেন, দ্রুত 15 মিনিটে খাতা লিখে দিয়ে দিচ্ছেন জমা, এদিকে 3টা কলম আপনি পারতেন, কিন্তু না থাকার কারণে দেননি। ওই যে বলছি খালি থাকা যাবে না, আবার এমনও তো হইতে পারে যে 22টা হয়েছে, তাহলে কয়টা দিয়েছে 22টা, তার মধ্যে আপনি 3টা ভুল হয়েছে, আপনার মনে করছে কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট কি আবার সবগুলি হয়েছে, কিন্তু পরীক্ষার কি ভুল উত্তর আসছে কি আপনার 3টা ভুল হয়েছে, তাহলে পাইছেন কত 19। তার জন্য আপনি পারেন সুষ্ঠুভাবে পরীক্ষা দেন। আমি মনে করি আধা ঘন্টা যথেষ্ট টাইম, ভালো মতো দেখা আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগুক, সমস্যা 50 মিনিট লাগুক 50 মিনিটের বেশি করলো না, কারণ ততক্ষণে সবার পরীক্ষা হয়ে যাবে। পরে যে কারণে বেশি লেট হইতেছে তার প্রতি একটু দুষ্ট থাকে, বললে আমার অনেক দেরি হইতেছে, আমি বাসা যাবো, আমার দেরি হইতেছে, থাকে না? আপনি এমন লেট করবেন না যে আপনার, হ্যাঁ যদি একান্তই আপনি পারতেছি না, তখন একটু চোখের ইশারা প্রয়োজন, তখন একটু লাস্টের 10 মিনিট 15 মিনিট টাকা দেয়। অনেক কিছু উত্তর আছে যে স্যারদের শুধু প্রশ্নের সংখ্যাটা, আমরা তো প্রশ্নের উত্তরগুলি জানি, যাই থাকবো প্রশ্ন উত্তরগুলি জানি, একদম ঠেকে গেছেন পারতেছেন না, তখন ওই যে 14 ইশারা দেখালে হাতে 4 দেখা দেবে, 2 1 3, এটা হলো একদম খুব কম, 2-1টাতে পারা যায়, স্যারদের সামনে এগুলি করা যায় না, তারপর ঠিক চিহ্নগুলি অ্যান্সারগুলি করা যাবে না, ঠিক আছে? কিন্তু চেষ্টা করতে যে আমি নিজেরটা নিজে দিয়ে পাস করবো, এবং আমার আশেপাশে যদি কেউ আটকা যায়, ইশারা ইংরেজি যদি তাকে সাহায্য করতে পারে করবো, কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে কারণে ঠকায় না। হ্যাঁ, ইশারা ধরা খাওয়ার মতো ইশারা দেওয়া যাবে না, কথা বলা যাবে না। আপনার কি বলছি অ্যাটিটিউড, ব্যবহার দেখতে বলছি না, ব্যবহারে যদি আপনি তাকে ডিস্টার্ব ফিল করান, তাহলে তো ব্যবহারটা খারাপ হলো, দেখা গেল পরীক্ষায় এমন প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি সেটা উত্তর দিতে পারবেন, হ্যাঁ না পড়ানোর মধ্যে আপনাদের অনেক কিছু মাথায় ঘটবে পরীক্ষার সময়, মানুষের মৌখিক জিজ্ঞাসা করলে, আর খাতাটা তো আমি বইয়ে মনে করতেছি দেখলাম, মুখিক যখন প্রশ্ন হয় তখন হঠাৎ করে ক্যাচ করাটা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। তাহলে ওটা আপনি যদি ওনাকে ডিস্টার্ব ফিল না করেন, তাহলে আপনাকে কথা বলে আপনার আলোচনা করবে আপনার সাথে ভালো হবে, তারাও চেষ্টা করে আপনার ভিতরতে বের করে নিয়ে আসবে উত্তরটা, ইজি ভাবে থাকবেন, সুন্দর মতো বাইরে আসবে, আপনারা জানেন সবই, শুধু এখন পরীক্ষাটা দিতে হবে। হ্যাঁ কেন একটি মোবাইল ফোনের কয়টি অংশ? তিনটি অংশ। এটা মনে রাখতে হবে, এটা হলো আমার নৈবিত্তিকে আসতে পারে, প্রধান মডেল বুঝি না, বাটন ফোনের 3টা অংশই থাকে, আমি তো বাটন ফোনের কথা বলতেছি, অ্যান্ড্রয়েডের কথা বলতেছি না, বাটন ফোনের কথা বলতেছি। কোনটা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে কয়টা অংশ, ঠিক আছে 3টা, এটাই মনে রাখেন, আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট। বাটন ফোনের পিছনের বডি, এটাকে বলতেছে কি ব্যাক পার্ট বা লোয়ার পার্ট, কেসিং
মাঝেটাকে কি বলবো কেসিং, এটা কালকে শিখিয়ে দেওয়া হবে, তারপর এখন বলে দিলাম। আর আপার পার্ট ডিসপ্লে আর কভারটা, ডিসপ্লে তো ভিতরে থাকে, কভারটা। মোবাইল ফোনের কয়টা পার্ট? তিনটা। এইটা মনে রাখেন। উত্তর আসলে 3টা থাকবে, 2টা থাকবে, 4টা থাকবে, বিভিন্ন কিছু থাকবে। কয়টা দিব? ঠিক 3টা। ওকে। ব্যাটারি ভোল্টেজ কত? 3.7 থেকে 4.2। এটা নবী থেকে আসতে পারে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? স্যার এই মোবাইল ফোনে 3টি পার্ট বলছিলেন একটা না? এটা বসায় সময় পরে আলো আপনাদের। স্যার মোবাইল ফোনে 3টি পার্ট বলছিলেন, আপার লোয়ার আর মিডলের কাজ এটা। কেসিং, মানে কেচিং বলে। হাউজিং, হাউজিং বলবে, হাউজিং। আর যিনি অ্যাসেসররা কেসিং শুনতে চায় না, শুনতে চায় কি? হাউজিং। কি শুনেছে হাউজিং? স্যার সবগুলো কি হাউজিং বলে নাকি? লোয়ার পার্ট বলো, মানে নিচের পার্টটা না স্যার? লোয়ারই বলছি রে ভাই। হ্যাঁ, এই হয়েছে। কাকে মনে হয় দিয়া? আচ্ছা, ওকে। এরপরে হলো ব্যাটারি, এটা হচ্ছে বেশি আর কিছু জানার দরকার নাই। বিএসআই বিএসআই না, না। বাকি মনে নাই। যেটা লাগবে আমি সেটা বলবো, কারণ আপনারা অ্যান্ড্রয়েডের সাথে গুলা করতেছেন তো বুঝবেন না কোনটা দরকার কোনটা দরকার না। এই দুটার মিনিং লাগবে। GSM Global System for Mobile Network. গ্লোবাল সিস্টেম ফর মোবাইল Multiple কমিউনিকেশন, access. GSM, GSM. গ্লোবাল সিস্টেম Mobile communication. মোবাইল কমিউনিকেশন, Code division multiple access. কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এই দুটার ফুল মিনিং দিতে ফুল মিনিং, পিপি এর ফুল মিনিং। ফুল মিনিং বলে আমি বলবো, ফুল মিনিং গুলো এক সাইডে নোট করে রাখেন, এগুলি বাংলা ক্লিয়ার করতে। পিপিই, কোড ডিভিশন মাল্টিপল পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তারপরে জিএসএম, সিডিএমএ, এগুলি আপনাদের ওই যে একটা চার্ট দেওয়া হয়েছিল না, ওর মধ্যে সব আছে। Global System for মোবাইল কমিউনিকেশন, তারপরে সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল তারপরে হলো সিম, SIM. SIM, সিম পুনরূপ। হ্যাঁ, Subscription. তারপরে Identity. IMEI, IMEI. স্যার এটা তো পুরো product আর বাকি দিলেই হলো। IMEI পুনরূপ। আমরা একটা শিখতে শিখলাম সব জায়গায় হ্যাঁ, সেটা লেখা আছে আপনাদের, এগুলি দিয়ে দিচ্ছে, আপনার বাসায় যাও ওটা বাইক করে যা যায় তো সব আগে বলে দিতে। আরে না, 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 এগুলি। বসে আসতে তো। তারপরে হলো এই যে শুনেন, IMEI নিয়ে আরেকটা প্রশ্ন হবে। কি বলছো স্যার? IMEI নাম্বার কিভাবে চেক করতে হয়? স্টার 0 স্টার হ্যাশ 06 হ্যাশ না লেখা থাকবে, হ্যাশ স্টার 06 হ্যাশ, মানে একই রকম জিনিস চারটা লেখা থাকবে। কনফিউশন হয়ে যায়, মানুষ ভুলটা ঠিক দিয়ে দেয়। একবার ভুলটা ঠিক দিয়ে পরে ওটা কাটটা দিতে আবার ঠিকটা দেয়, লাভ হবে? এর জন্য ভালো মতো দেখবেন যে কোনটা স্টার হ্যাশ 06 হ্যাশ, সেটাই আপনারা টিক চিহ্ন দিবেন। বুঝতে পারছেন? সাবস্ক্রাইবার আইডি সবাই ভুল করেন না এটা। মডিউল যে কথা বলছি আপনি লিখছেন, লেখেননি? ওই দিব না তো। হ্যাঁ? আচ্ছা, 500 টাকা তো লাগবে না। এই যে কথা না, আমি তো বুঝতেছি যে করেন যদি দেখান আপনারা ডিস্টার্ব করেন না। এই আপনাদের এই এত কথা বলেন দেখে আপনাদের ক্লাসে আমি লিড নিয়ে অন্য গ্রুপ থেকে গেছি, জানেন আপনারা? স্যার ঠিক আছে, সত্যি কথা এটা। আর বকতে হয় আপনাকে, প্রতি পদে পদে বকতে হয়। তাই আমি বলছি আপনাদের কাছে খারাপ হলে লাভ আছে? মা দিছেন মাইরে দেয়। মারি স্যার কে স্যার? এক বাসে। এই যে ইম্পর্টেন্ট
যদি বলে কয়েকটা হার্ডওয়্যার সমস্যার নাম লিখো, বললেন না সিপিইউ সমস্যা, ইউএমসি সমস্যা, এরকম না, কাস্টমার আপনাকে দেবে বলতে কয়েকটা বা এরকম সমস্যা বলতে হবে, যেমন চার্জিং সমস্যা, চার্জ হয় না, চার্জ হয় না এইভাবে না, চার্জিং সমস্যা, ডিসপ্লে সমস্যা, ব্যাটারি সমস্যা, নেটওয়ার্ক সমস্যা, বাটন সমস্যা, সাউন্ড সমস্যা, স্পিকার সমস্যা। এইভাবে যদি বলে কয়েকটি মানে তিনটা, নিম্নতম তিনটা দিতে পারে, যদি বলে পাঁচটা তাহলে পাঁচটা লিখতে হবে। ঠিক আছে, তারপর আবার কি লিখতে বলতে পারে যে কয়েকটি কানেক্টরের নাম লিখো, ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর, ক্যামেরা কানেক্টর, চার্জিং পোর্ট, চার্জিং পোর্ট না, চার্জিং পোর্ট কানেক্টর, B2B কানেক্টর, B2B কানেক্টর। স্যার বাটন ফোনের হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট কানেক্টর পাইছেন? স্যার বাটন ফোনে কি না? কয়েকটি কানেক্টরের নাম লিখো আর কয়েকটি হার্ডওয়্যার সমস্যার নাম লিখো। বাটন ফোনে ফিঙ্গারপ্রিন্ট কানেক্টর স্যার বাটন ফোনে ফিঙ্গারপ্রিন্ট বলেনি তো বাটন ফোনের কয়টা কানেক্টর, বাটন ফোনে কয়টা পাবেন আপনি? ডিসপ্লে কানেক্টর পাবেন আর ই পাবেন কি ক্যামেরা কানেক্টর পাবেন, আর কোনো কানেক্টর পাবেন না তো স্যার বাটন ফোনে বাটন ফোনে। পিসি পুরস্কার ইয়া বলছিলাম আইসো প্রোফাইল। জি স্যার অ্যান্টেনা, আইসো প্রোফাইল বলছিলাম স্যার, পিসি হোল্ডার পুরস্কার। এন্টিনা পয়েন্ট, হ্যাঁ অ্যান্টেনা পয়েন্ট। পিসি পুরস্কারের জন্য স্যার Antenna point। আইসো প্রোফাইল, Vivo 0 কি স্যার বলে দেন স্যার কি? ওটা RF অ্যান্টেনা করলেও জিরো দিবে, GSM অ্যান্টেনা বলবে। জিএসএম অ্যান্টেনা। ওটা কালকে শিখবেন, আপনারা বুঝাই দেওয়া হবে, আপনাদের জিএসএম জিনিসটা বুঝাই দেওয়া হবে। মানে যেখানে জিএসএম লেখা আছে ওটা হলো আমাদের কি এন্টিনা পয়েন্ট, একটা হলো এন্টিনা পয়েন্ট আর একটা হলো এন্টিনা কানেক্টর। প্যাড যেটা থাকে ওটা হলো আমাদের কি কি কানেক্টর এন্টিনা Point। কি বলে এটা প্র্যাকটিক্যাল কালকে বুঝাই দিবে, সমস্যা নেই। ওকে স্যার। ডিটেইলস প্র্যাকটিক্যালের হার্ডওয়্যার যত কিছু আছে কালকে হবে আর সফটওয়্যারও দেখানো হবে। তাহলে কি দুইটা প্রশ্ন পেলাম দিলাম, কি কয়েকটি হার্ডওয়্যার সমস্যা, কয়েকটি কানেক্টরের নাম, তারপরে সফটওয়্যার কেন দিতে হয়, ক্লাস দিতে যখন বলবেন তখন জিজ্ঞাসা করতে পারেন সফটওয়্যার কেন দিতে হয়। অ্যাপ ক্রাশ সবাই যে ফ্লাশ দিতে হবে, অ্যাপ ক্রাশ এগুলো অ্যাপ ক্রাশ করলে, সফটওয়্যার জনিত সমস্যা হলে, ফোন আপডেট দিতে হলে, সফটওয়্যার আপডেট দিতে হলে, এরকম এই দুই তিনটা বললেই হবে, সমস্যা নেই। বাটন ফোনে স্যার কি লিখেছে বাটন ফোনে স্যার একটু আবার বলবেন সফটওয়্যারটা কি যেন? আর এই বাটন ফোনের কথা যখন বলবে তখন বাটন ফোনের কথাই বলবে। যদি সফটওয়্যার কেন, সফটওয়্যার তো সব কিছুর জন্য সফটওয়্যার, অবশ্যই কি কি কারণ হইতে পারে সেটা বলবেন, কারণগুলি বলবেন। এইখানে সফটওয়্যার আপডেট দিতে হলে, অ্যাপ ক্র্যাশ হলে, স্টোরেজ ফুল হয়ে গেলে, কার্যক্ষমতা অবনতি হলে, এগুলো হলো সফটওয়্যার দেওয়ার কারণ। নিরাপত্তা দুর্বল কেন? আর হার্ডওয়্যার সিমটম সময় লাগছে, কিন্তু এটা লিখলে হবে না, আপনাদের বলতে হবে ডিসপ্লে সমস্যা, ব্যাটারি সমস্যা, লাইট সমস্যা, তারপরে চার্জিং সমস্যা, বিভিন্ন সমস্যাগুলি, সাউন্ড সমস্যা, স্পিকার সমস্যা, এগুলি বলতে হবে। ঠিক আছে, চার্জিং পোর্ট স্যার বাটন ফোনে কি স্টোরেজ আছে? ডিসপ্লে আছে না? ক্লাসিক স্টোরেজ, হ্যাঁ স্টোরেজ, সিপিইউ হ্যাঁ স্যার চার্জিং পোর্ট স্টোরেজ ছাড়া আবার ফোন হয় নাকি? সিপিইউ পাওয়ার আইসি সবই এই হয়েছে, এটা লাগবে না, এগুলি লাগবে না। এই যে অ্যাক্টিভেশন জিজ্ঞাসা করতে পারো ফ্ল্যাশ কেন দিতে হয়। ক্লাসিক অপারেটিং শুনেন, স্টোরেজ আইসি যেটা, এটা ফ্ল্যাশার আইসি বলবেন, কি আইসি বলবো? ফ্ল্যাশার আইসি, ফ্ল্যাশার আইসি, ফ্ল্যাশার আইসি, ফ্লাশিং আইসি নাকি ফ্ল্যাশার, ফ্ল্যাশার ফ্লাশ আইসি বলতে বুঝি নাই স্যার, একটু আবার বলবেন। স্টোরেজ আইসি যেটা, স্টোরেজ আইসিও বলতে পারো, ফ্ল্যাশার আইসি আমি বলতে যেটা পারো। এমএমসি কোন এমএমসি বলা যাবে না বাটন ফোনের সময়, মানে ওই দিনকার পরীক্ষার সময়। ফ্ল্যাশ কেন দিতে হয়? ফ্ল্যাশ হলো সিস্টেম অপারেটিং সিস্টেমকে Install করে পুনরায় install করাকে flash বলে। এটা হলো ফ্ল্যাশিং এর সংজ্ঞা। কেন দিতে হয়? স্যার হ্যাং সফটওয়্যার সমস্যা হলে, হ্যাং হইলে, রিস্টার্ট প্রবলেম হইলে, সফটওয়্যার ফ্লাশিং সফটওয়্যার সিস্টেম চলে গেল, কি চলে গেল? সফটওয়্যার সিস্টেম যদি চলে যেত ফাইল কই চলে যাবে? মামা ভাই স্যার ক্র্যাশ করলে স্যার এটা তুমি ক্র্যাশ করলে বা সফটওয়্যার যদি সফটওয়্যার জনিত সমস্যা হলে, শুনেন আমার কথা শুনুন,
ঠান্ডা মাথায় শুনুন। সফটওয়্যার জনিত সমস্যা হলে, অ্যাপ ক্র্যাশ করলে, তারপরে কি আপডেট করতে হলে, এগুলির জন্য লক হয়ে গেলে, এইসব কারণে আমাদের ফ্লাশ করতে হয়। ফ্লাশ করতে হয়, শুনেন, কিছু কিছু জিনিস অ্যান্ড্রয়েডে যা বলবেন বাটন ফোনে তা বলবেন। এই যে যেমন ফ্লাশিং এর ব্যাপারটা, তারপরে এর আগে কি বলছিলাম, ওই হার্ডওয়্যার সফটওয়্যার সমস্যা কি কি হইতে পারে, বাটনে যা অ্যান্ড্রয়েডে তাই বলবেন, ঠিক আছে, ওই অনুযায়ী বলবেন। স্যার প্লাস কি বাটন ফোন করে নেবেন নাকি স্যার অ্যান্ড্রয়েড? সব বাটন 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 বাটনের কাজ। ফিচার অ্যাক্টিভেশন লক, অ্যাক্টিভেশন লকটা তো আপনাদের ধরতে পারে যে কান্ট্রি অ্যাক্টিভেশন লক তো বলে ইউজার নিজে যে আইডি দিয়ে ফোন চালু করে সেটা হলো অ্যাক্টিভেশন লক। এইটা হলো অ্যাক্টিভেশন লক। আপনাদের জিজ্ঞাসা করতে পারে কান্ট্রি লক কি, বলবেন, শুনেন কি আপনারা বলবেন কান্ট্রি লক কি, কান্ট্রি লক বলবেন যে কান্ট্রি লক হলো অপারেটর লক। অপারেটর লক কি রকম, কোম্পানি কর্তৃক সুরক্ষার জন্য যে লক দেওয়া থাকে সেটাকেই বলে কান্ট্রি লক বা অপারেটর লক, ক্যারিয়ার লক। কান্ট্রি লক, অপারেটর লক, ক্যারিয়ার লক তিনটে একই জিনিস। স্যার কোম্পানি কর্তৃক করে কি বলবেন? কোম্পানি কর্তৃক সুরক্ষার জন্য যে লক দেওয়া থাকে সেটা হলো কান্ট্রি লক। কান্ট্রি লক মানে এই না যে আমি এক দেশ থেকে কিনে আইনা বাংলাদেশে চালাইবো বা অন্য দেশে চালাইলে সেটা কান্ট্রি লক হয়ে যাবে। স্যার এটাই তো কান্ট্রি লক, এটা বলি তো এই সংখ্যাটা। আমি যেটা বলছি যে এই সংখ্যাটা বলি তো। হ্যাঁ, এই সংখ্যা বললে হবে যে অপারেটর তার সুবিধার জন্য যে সুরক্ষার জন্য যে লক দিয়ে দেয় সেটা হলো কান্ট্রি লক বা ক্যারিয়ার লক বা অপারেটর লক। কেমন, যদি বলে কেমন, তাহলে বলবেন যে যদি গ্রামীণ ফোন থেকে একটা অফার আসে যে কিস্তিতে 12 মাসে একটা ফোন বিক্রি হবে, আইফোন 13 প্রো ম্যাক্স, সেটা কেনার পরে তাদের চুক্তি ছিল 12 মাসের মধ্যে টাকা শোধ করতে হবে এবং 12 মাস গ্রামীণ ফোনের সিমটাই ব্যবহার করতে হবে। আমি টাকা শোধ করে দিয়েছি, কিন্তু আমি এই ফোনটা পাঠাই দিচ্ছি, কিনছিলাম কোথা থেকে, যে কোনো অপারেটরের, যে কোনো অপারেটরের কোম্পানি থেকে যদি বাংলাদেশে কিনছি, কেনার পরে আমি আরেক দেশে পাঠাইছি আমার ভাইয়ের কাছে, সে ব্যবহার করতে পারবে না, কারণ কি 12 মাস আমার গ্রামীণ সিম ব্যবহার করতে হবে। 12 মাস গ্যারান্টি ব্যবহার করে টাকা পেড করছে সেটা বড় কথা না, সিমও কিন্তু কন্ডিশন কি ছিল, 12 12 মাস করতে হবে। গ্রামীণ ফোন সিম ব্যবহার করতে হবে। এর জন্য যদি গ্রামীণ ফোনের সিম ছাড়া অন্য ফোনের সিম ব্যবহার করে তাহলে ওই ফোনটা ব্যবহার করা যাবে না। আবার এমন হয়েছে যে আপনি টাকা শোধ করার নাই, তাইলেও আপনি ব্যবহার করতে পারবেন না। দুই কারণেই হতে পারে, মানে নিয়ম চুক্তিবদ্ধভাবে যে চুক্তিতে কিনা হবে সেই চুক্তি যদি ফলো না করে তাহলে ওই যে আপনি কি হাসি চুক্তি অনুযায়ী যদি ব্যবহার করা না হয় তাহলে কি হয়ে যাবে, কান্ট্রি লক, মানে অপারেটর থেকে যে সুরক্ষার জন্য যে লকটা দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের কান্ট্রি লক।